খাই চালু তো লাইভের না লাইভ আমাদের দেখতে যাও ঠিক করে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আগমনে সুস্বাগতম। আমাদের আজকের রসায়ন ক্লাসের আমরা দেখো বোর্ডে আজকে লিখেছি দ্রাব্যতা বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে দেখো আমাদের দ্রাব্যতা বিষয় নিয়ে আলোচনা হবে। তো দ্রাব্যতা এখন বিষয়টা কি সেটা আমাদেরকে আগে প্রথমে জানতে হবে। দ্রাব্যতা শব্দটা শুনে আমরা সহজে অনুধাবন করতে পারি যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, দ্রবীভূত হওয়ার বিষয় এটা। কারণ দ্রবীভূত হতে গেলে কোনো রাসায়নিক পদার্থ দ্রবীভূত হতে গেলে দ্রাবক লাগে, আর যে রাসায়নিক পদার্থ দ্রবীভূত হয় সেটাকে আমরা দ্রব্য বলি, আর যে রাসায়নিক পদার্থে দ্রবীভূত হয় তাকে আমরা দ্রাবক বলি। এটা আমরা আগে থেকে আমরা এটা জানি যে দ্রব্য দ্রাবক যুক্ত হয়ে দ্রবণ তৈরি হয়। তো দ্রবণেরও আবার নির্দিষ্ট শর্ত আছে, শর্ত সাপেক্ষে দ্রবণ হয়, সেগুলো ধীরে ধীরে আমরা আজকে আলোচনা করব আর কি। তো আমরা এখন এই দ্রাব্যতা বিষয়টা আমাদের সংজ্ঞায়িত করি, তোমরা বুঝতে পারবে। আমি লিখছি, তোমরা সবাই লিখে নাও। স্থির তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সব ঠিক আছে।
তাহলে আমরা এখানে দ্রাব্যতার যে সংজ্ঞা পড়েছি এই সংজ্ঞাতে খেয়াল করে দেখো, এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে প্রথমেই, যে স্থির তাপমাত্রায়, আর দ্বিতীয় কন্ডিশন দেওয়া হয়েছে যে 100 গ্রাম দ্রাবকে, আর তৃতীয় কন্ডিশন দেওয়া হয়েছে তোমার সম্পৃক্ত দ্রবণ। এখানে 3টা কন্ডিশন দেওয়া হয়েছে। এই কন্ডিশন 3টা আমাদেরকে একটু আলোকপাত করতে হবে। প্রথমে বলা হয়েছে যে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কেন বলা হয়েছে? স্থির তাপমাত্রায় বলা হয়েছে কারণ তাপমাত্রার সাথে দ্রাব্যতার পরিবর্তন হয়। তাপমাত্রা কমালে বাড়ালে দ্রাব্যতা পরিবর্তন হয়। এই কারণে একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা হয়েছে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা ফিক্সড থাকবে, না হলে তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা পরিবর্তন হয়ে যাবে। এই কারণে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় এই কথাটা আমরা উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো নেক্সট 100 গ্রাম দ্রাবকে, এ কথাটা আমরা ফিক্সড, কারণ সংজ্ঞায়িত করতে গেলে তার একটা নির্দিষ্ট পরিমাণে দ্রাব্যতা, এখন 1000 গ্রাম পানি নিলে একরকম হবে, 200 গ্রাম পানি নিলে আরেক রকম হবে, 500 গ্রাম পানি নিলে আরেক রকম হবে। সেই জন্য আমরা যেন আমাদের কাজে কোনো ভিন্নতা না আসে, এই কারণেই আমরা দ্রাব্যতার পরিমাণও ফিক্সড করে নিয়েছি। দ্রাব্যতা নির্ণয় করতে গেলে দ্রাবক আমরা 100 গ্রাম নিয়েছি এই কারণে। তারপরে দেখো ভালোভাবে বলছে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে, কারণ দ্রবের সংখ্যা পরিবর্তন হবে, দ্রব ভেদে দ্রবের ভর সংখ্যার পরিবর্তন হবে, দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। কারণ সম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায়? সম্পৃক্ত দ্রবণ বলতে একটা দ্রাবকে দ্রব দ্রবীভূত সম্পূর্ণরূপে হবে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবক যতটুকু দ্রব গ্রহণ করতে পারবে, 100 গ্রাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলতে চাচ্ছি 100 গ্রাম দ্রাবক যতটুকু সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত করতে পারবে, ততটুকুই যদি দ্রবীভূত থাকে তাহলে তাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। 100 গ্রাম পানি নিলাম, নিয়ে চিনি বা লবণ যোগ করতে থাকলাম, যোগ করতে করতে দেখা যাবে যে এক সময় চিনি বা লবণ আর দ্রবীভূত হচ্ছে না। ঠিক যে পর্যায়ে চিনি বা লবণ দ্রবীভূত হচ্ছে না, ওই সময়ে ওই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। এখন আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি এইরকম একটা ধরি যে ধরা যাক ধ্রুবের ভর সমান m, দ্রবণের ভর সমান ক্যাপিটাল M, দ্রাবকের ভর সমান m মাইনাস a। তাহলে দ্রাব্যতা S সমান 100 m বাই m মাইনাস a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে লেখাটা লিখেছি তোমরা এই লেখাটা সবাই লিখো। আমি এবার তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো যে কেন এই সমীকরণটা আমরা লিখলাম।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আমাদের সমীকরণটা দাঁড়িয়েছে কি, যে s ইকুয়াল টু 100 m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। এখন তোমাদেরকে আমি ব্যাখ্যা করব যে এই সমীকরণটা আমরা কিভাবে পেলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ব্যাখ্যা করব যে এই সমীকরণটা আমরা কিভাবে পেলাম। এখানে ভালোভাবে দেখো, আমরা এটা মুছে দিই। এখন আমাদের এখানকার আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে দ্রাবকের ভর m মাইনাস n। আমরা এরকম লিখতে পারবো m মাইনাস n গ্রাম দ্রাবকে দ্রব্য আছে m গ্রাম। একশো গ্রাম দ্রাবকে দ্রব্য আছে m minus n। অতএব দ্রাব্যতা S equal to 100 m by m minus n। দেখো এখন আমরা এখান থেকে এই যে দ্রাব্যতার সমীকরণটা আমরা লিখেছিলাম, কিভাবে আসছে দ্রাব্যতার সমীকরণটা, এটা আমরা দেখিয়ে দিলাম। আমরা তাহলে আজকের আলোচনায় আমরা দ্রাব্যতার সংজ্ঞা পড়েছি। সবার মন্তব্য মোটামুটি ঠিক আছে। এস কি লিখছেন? এস হলো দ্রাব্যতা। এস কে দ্রাব্যতা আগেই বলে দিলাম, প্রথমেই শুরুতেই বলে দিয়েছি আমি, যে দেখো এখানে একটা কোশ্চেন আসছে যে এসটা কি তাই বলছে। তো এসটা কি লেখায় আছে দেখো বোর্ডে ভালোভাবে খেয়াল করে দেখো। এখানে লেখা দিয়েছি যে দ্রাব্যতা এস। দ্রাব্যতাকে এস বলা হয়। এস হলো ইংরেজি ওয়ার্ড, এটা সলিবিলিটি শব্দটা থেকে এই কথাটা আসছে। দ্রাব্যতার ইংরেজি কি? দ্রাব্যতার ইংরেজি হলো সলিবিলিটি। দ্রাব্যতার ইংরেজি হলো সলিবিলিটি। এই সলিবিলিটির এস, দ্রাব্যতা এস দিয়ে প্রকাশ করা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এখন বুঝতে পারছো যে কেন আমরা এখানে এই সমীকরণটা আমরা লিখেছি। তাহলে এভাবে আমরা আলোচনা কি পেলাম? আমরা আলোচনা পেলাম যে দ্রাব্যতা সমান 100 m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। এবং সবসময় মনে রাখতে হবে যে এই স্মল এমটা এক জিনিস, এই ক্যাপিটাল M মাইনাস স্মল m দুটো আলাদা জিনিস। এটা হলো দ্রাবক। এই জিনিসটাকে দ্রাবক বলবে, এটাকে দ্রব্য বলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা নিয়ে তালগোল যেন না পাকে। পরবর্তীতে যখন আমরা অঙ্ক করতে যাব তখন এই জিনিসটা যেন ক্লিয়ার থাকে। ক্যাপিটাল M হলো দ্রবণের ভর আর M হলো দ্রবের ভর, যেটা বিয়োগ করলে দ্রাবকের ভর এটা, আর উপরে হলো দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা কোনো রাসায়নিক পদার্থের পানিতে যে দ্রাব্যতা কত সেটা আমরা বের করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা যে সমীকরণটা প্রতিপাদন করেছি তার আলোকে আমরা প্রবলেম করব আস্তে আস্তে। তাসমিমা, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এখন এসটা হলো দ্রাব্যতা, আমি এটা বোঝাতে চাচ্ছি।
ওকে, থ্যাংক ইউ। এখন আমরা একটা অঙ্ক করছি, তোমরা দেখো এই সমীকরণের আলোকে আমরা কিভাবে অঙ্ক করাতে পারি। আমরা এখন এটা মুছে দিলাম। ধরো ভেরি সিম্পল একটা অঙ্ক আমি বোর্ডে লিখেছি। একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে অঙ্কই থাক, যে অঙ্কই দেওয়া থাক, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ওকে দীপা সরকার, জি স্যার বুঝতে পারছি। আমি এখন বলতে চাচ্ছি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তোমার সবসময় থাকবে, যে কোনো অঙ্ক দেওয়া থাকলেই অঙ্কের মধ্যে বলা থাকবে স্থির তাপমাত্রায়, এই কথাটা বলা থাকবে। ক্যামেরা একটু প্রবলেম করছে। হ্যাঁ রাইট, ঝাপসা হয়ে আছে, বাট ক্যামেরা একটু ওয়েট প্লিজ। ক্যামেরা প্রবলেম কেন হচ্ছে বুঝতে পারছি না। টেম্পারেচার, নির্দিষ্ট একটা টেম্পারেচার দেওয়া থাকবে, বাট ক্যামেরাটা তো ঠিক হলো না। ওকে, ওকে
এবার দেখো যে আমরা সমীকরণটা S equal to 100m by capital M minus small m, এখানে 100, এখানে দেখো দ্রব্যের ভর m সমান হলো 20 গ্রাম, এখানে দ্রবণের ভর ক্যাপিটাল M সমান হলো 150 গ্রাম। তাহলে দ্রাবকের ভর m মাইনাস m সমান হবে 130 গ্রাম। আমরা এখন এই মানগুলো যদি এখানে বসাই তাহলে 130, এখানে ক্যালকুলেশন করলে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা কত বেরোয়, 100 ইন্টু ভাগ 130, 15.38। এখন এখানে এককটা যদি আমরা লিখতে চাই যে এত গ্রাম দ্রব্য আছে 100 গ্রাম পানিতে, আমরা এভাবে লিখতে পারি। আমরা যদি এইভাবে এককটা লিখে দেই তাতে কোনো প্রবলেম হবে না, বরং ভালো হবে। এটার অর্থ হলো যে এত গ্রাম দ্রব্য 100 গ্রাম পানিতে দ্রবীভূত আছে। আর কেউ যদি আমরা এটা না দেই, আমরা জাস্ট এখানে S equal to 15.38, আমরা যদি জাস্ট এখানে মানটা এরকম বসিয়ে দিই তাতেও সমস্যা হবে না। এটার দ্বারা বোঝা যাবে যে 100 গ্রাম পানিতে এত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। না, এখন ক্যামেরা ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝে একটু ক্লিয়ার ছিল, এখন ক্যামেরা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যদি আরেকটা প্রবলেম করি এবার। ধরো এরকম একটা পাত্র দেওয়া আছে, বলা হচ্ছে যে তোমার 180 গ্রাম দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড 180 গ্রাম দ্রবণ, এটার নিচে এরকম তাপ দেওয়া হচ্ছে। তাপ দিয়ে আমি আর একটা পাত্র দিলাম, এই পাত্রের মধ্যে আমি তোমার মনে করো যে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সলিড আমি পেলাম। এরকম ভাবে একটা তোমার চিত্র দেওয়া থাকবে, দিয়ে বলা থাকবে যে কোশ্চেন সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বের করো। এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে। এবার দেখো এই প্রবলেমটাই আমাদের কিভাবে কাজ করবো, তোমরা নিজেরা ট্রাই করো।
তাহলে এখন আমরা এখানে দেখো আমাদের ফর্মুলাটা কি, S equal to 100 m by m minus n। 100 m, m এর মান কত, এখানে দ্রবের ভর হলো কত, দ্রবের ভর হলো 50 ডিভাইডেড বাই ক্যাপিটাল M হলো কত 180 মাইনাস 50। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। সাইড নোটে আমরা লিখে দেব স্মল m হলো 50 গ্রাম আর ক্যাপিটাল M হলো 180 গ্রাম, অতএব স্মল m ক্যাপিটাল M স্মল m সমান হবে 130 গ্রাম। আমরা এখানে ডাইরেক্ট 130 বসাতে পারি। এরকম ভাবে আমরা যদি এখন ক্যালকুলেশন দেই একশো ইন্টু 50 ভাগ 130, 38.46। এইটা তাহলে আমাদের দ্রাব্যতা এইভাবে বের করলাম। এখানে হয়তো টেম্পারেচার এরকম দেওয়া থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রশ্নের মধ্যে এরকম টেম্পারেচার দেওয়া থাকবে, এত গ্রাম বাই 100 গ্রাম পানি। এই এককটা আমরা লিখব, লিখলে আমাদের জন্য বেটার হবে। তবে কোনো স্টুডেন্ট কোনো শিক্ষার্থী যদি গ্রাম বাই 100 গ্রাম পানি এটা না লেখে তাতেও তা সে নম্বর পেয়ে যাবে। তবে এই এককটা লেখার সুবিধা আছে, যেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এককটা এই গ্রাম বাই 100 গ্রাম পানি এরকম এককটাকে চেঞ্জ করা যায়, গ্রাম বাই লিটারে কনভার্ট করা যায়, মোল বাই লিটারে কনভার্ট করা যায়, একক মডিফাই করা যায়। এই কারণে আমরা এই একক এখানে মেনশন করাটাই বেটার। তবে যদি একক এখানে গ্রাম বাই 100 গ্রাম পানি না লেখে কেউ, তাতে আমরা ধরে নেব আর কি যে এটা গ্রাম বাই 100 গ্রাম পানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আরেকটা অঙ্ক করাচ্ছি তোমাদেরকে। তোমরা ভালোভাবে দেখো। এবার আমরা এরকম একটা পাত্র দিলাম, তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্রবণ দিলাম হলো 120 মিলিলিটার দ্রবণ। দ্রবণটা যে পদার্থেরই হোক, লবণ দ্রবণ। এটা 120 মিলিলিটার লবণ দ্রবণ, আননোন লবণ দিয়েছি, কোন পদার্থ আমরা বলছি না। এবার দেখো যে ভর দেওয়া নাই, এবার আয়তন দেওয়া আছে। কোনো ভর দেওয়া নাই, এবার আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন দেওয়া থাকলে আমরা কিভাবে অঙ্কটা করব, এই বিষয়টা এখন আমরা দেখব আর কি। পাশে বলা থাকবে, এখানে তথ্য দেওয়া থাকবে একটা দ্রবণের আপেক্ষিক বা ঘনত্ব, যেটাই হোক, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, এই তথ্যটা দেওয়া থাকবে ধরো 1.12।
এরকম এই তথ্যটা দেওয়া থাকবে, দিয়ে বলা থাকবে যে কত গ্রাম লবণ দ্রবীভূত আছে, আর পাশে এরকম একটা ছোট্ট তথ্য দেওয়া থাকবে S ইকুয়াল টু মনে করো 40, এরকম একটা তথ্য দেওয়া থাকবে। আবার প্রবলেম হয়ে গেছে। এরকম তথ্য দেওয়া থাকবে, এই তথ্য থেকে আমরা কিভাবে অঙ্ক করব। দেখো দ্রবণের ভর ক্যাপিটাল M সমান 120 ইন্টু 120 কে 1 গুণ দিলে যেটা হয় 134.4 এত গ্রাম। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি দ্রবণের আয়তন দেওয়া থাকে তখন অবশ্যই আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। তো আপেক্ষিক গুরুত্ব 1.12, এই মানটা যে দেওয়া থাকবে আয়তনের সঙ্গে আপেক্ষিক গুরুত্ব যখন গুণ দেওয়া যাবে তখন দ্রবণের ভর পেয়ে যাবো আমরা, দ্রবণের ভর পেয়ে যাব। যদি আয়তন দেওয়া থাকে অবশ্যই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, আপেক্ষিক গুরুত্বকে আয়তন দিয়ে গুণ দিলে দ্রবণের ভর পাওয়া যায়। এখন আমরা এখানে দেখো যে S এর মান দেওয়া আছে, S equal to 40। এখন আমাদের বের করতে হবে M equal to what। তাহলে আমরা ফর্মুলা জানি এখন 100 M by M minus M। আমরা যদি এখন মান বসিয়ে দেই তাহলে কি হবে, দেখো এখান থেকে দ্রাব্যতা হলো 40, 100 M ভাগ দ্রবণের ভর হলো 134.4 মাইনাস M। আমাদের এই হলো প্রবলেম। এখন আমরা যদি প্রবলেম হতে ক্যালকুলেশন করি তাহলে আমরা দ্রবের ভর পেয়ে যাব। এখানে ক্যালকুলেশন আমরা দেখব। এখন ক্যালকুলেশনটা এখানে সাইডে করে নেওয়া। এখানে ক্যালকুলেশন করলে হবে 40 ইন্টু 134 মাইনাস M equal to 100 M।
এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন আনি 40m আর 140m হয়ে যাবে ইকুয়াল টু 40 ইন্টু 134.4 তাহলে m ইকুয়াল টু দাঁড়াবে 40 ইন্টু 134.4 ডিভাইডেড বাই 140। এটাকে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা দ্রব্যের ভর পেয়ে যাব ইন্টু 40 ভাগ 140 38.4। এত গ্রাম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে দ্রব্যের ভর 38.4। আমাদেরকে এইভাবে প্রবলেমটা করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ইয়াসির আহমেদ, সারা সাদিয়া, আসিফ শাহরিয়ার। আমরা আশা করি দ্রাব্যতার যে অঙ্ক, এই অঙ্কগুলা খুবই সিম্পল অঙ্কগুলো আমি করলাম। আমরা আগামী দিনে আমরা আরেকটু গভীরে অঙ্ক করব। আমি আজকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে রাখছি। আমরা এখানে 25 গ্রাম দ্রবণ দিয়ে দিলাম। দ্রাব্যতা 30 দিয়ে দিলাম এখানে। কারণ আমি এখান থেকে তোমাদেরকে কোশ্চেন করে দিলাম এটা হলো আমাদের আজকের তোমাদের হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্কটা করবে, করে আমাকে গ্রুপে তোমরা জানাবে।
দেখো আমি বলছি যে দ্রাব্যতা দিয়ে দিয়েছি 30 আর বলছি যে তোমার 20 গ্রাম দ্রবীভূত আছে হয়ে সম্পৃক্ত দ্রবণ যদি তৈরি করে তাহলে এখানে দ্রাবক কতটুকু আছে, পানির ভর কত, এই প্রবলেমটা এখানে আমরা জানতে চেয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একদম আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তোমরা এই হোমওয়ার্কটা তোমরা করবে। আমরা আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।